এখন ঘড়িতে সকাল 10:30। এরই মধ্যে 3 কাপ চা, খবরের কাগজের প্রায় 2 পাতা পড়ে ফেলেছেন অতীনবাবু। সকাল থেকে বেলা 1টা পর্যন্ত বারান্দায় খবরের কাগজ আর কয়েক কাপ চা, আর মাঝে সাঝে চোখ তুলে দেখেন রাস্তার দিকে পথিকদের। তার সবচেয়ে ভালো লাগে ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোকে দেখতে। তার প্রাণ মন ভরে যায়। কত নিষ্পাপ, কত প্রাণোচ্ছল এরা। আরেকটা জিনিস তার মনকে খুব ছুঁয়ে যায়। পাড়ার অফিস যাত্রীরা যখন তাদের ব্যস্ততা নিয়ে ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে, তাদের মুখে থাকে ব্যস্ততার চিহ্ন। না জানি কখন ট্রেনটা বাসটা মিস হয়ে যায়। অতীনবাবুর বয়স এখন 72। একটা দীর্ঘ ব্যস্ত জীবন তিনি পার করে আজ 72-এ। অতীনবাবু ভাবেন কত কিছুই তিনি চাইলে করতে পারতেন, কিন্তু করা হয়ে ওঠেনি। আজ তার একটাই কাজ, পারা না পারার হিসেব কষা। বিকেলের দিকে যদিও একটু বাইরে বেরোন, তারই বয়সী কিছু মানুষের সঙ্গে কথাবার্তা হয়। কত কিছু তার মনে পড়ে। মায়ের কথা, ছোটবেলার কথা, কত মানুষ তার জীবনের সাথে জড়িয়েছিল, কত স্মৃতি। আর মনে পড়ে একটা কর্মব্যস্ত সরকারি অফিসের চিত্র। চেয়ার, টেবিল, ফাইল, চায়ের কাপ, দেয়াল, ফ্যান আর মানুষগুলোর মুখ। একদিন সবটাই যেন তার নিজের ছিল। তার মনে পড়ে কোলাহলে ব্যস্ত এক স্টেশন, অগণিত মানুষের ভিড়, ঠেলাঠেলি, চেঁচামেচি, হই হুল্লোড়, ঝগড়াঝাটি, ঘর্মাক্ত শরীরের পরিশ্রান্ত মুখ। এটাই ছিল তার রোজকার জীবনের এক আংশিক চিত্র। তার ছাপোষা জীবনে কোনো কিছুই পূর্ণ হয়নি, শুধুই অপূর্ণতায় ভরা। না পেরেছেন নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণ করতে, না পেরেছেন সংসারের অভাব অনটন কমাতে। সরকারি কর্মচারীর ওই কটা টাকায় কি বা করা সম্ভব। না পেরেছেন স্ত্রীকে একটা ভালো শাড়ি গয়না দিতে, না পেরেছেন ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে। নিজের শখগুলোকে পূরণ করবেন কিভাবে? সেই শখ পূরণ হতো তার লজ্জার, ভয়ানক লজ্জার। না, নিজের ব্যক্তিগত ইচ্ছা না পাওয়ার বেদনা তাকে যা না ভারাক্রান্ত করে, তার চেয়ে অধিক লজ্জিত করে পরিবারকে সচ্ছলতা না দিতে পারার বেদনা। তিনি যে চেষ্টা করেননি তা একেবারে নয়, কিন্তু সফল হননি। তার এই অসফলতা তার যেন লজ্জার। কিন্তু এখন আর এসব ভেবে কি লাভ? তবুও ভাবেন আর কষ্ট পান। কেন জানি না, তার মনে হয় সেসব দিনগুলো যদি একবারের জন্য ফিরে পেতেন, সেই ছোটবেলা থেকে আবার তিনি ভুলগুলো শুধরে শুরু করতেন একটা সফল জীবন, যে জীবনে থাকবে কেবল সফলতাই, কারণ তিনি তার সব ভুলগুলো শুধরে নেবেন। সকাল থেকেই কেন যেন তার মনটা খুবই ভারাক্রান্ত। খবরের কাগজ সামনে নিয়ে দৃষ্টি বাইরে নিক্ষেপ করে তার সেই পরিচিত অতীত জীবনের ভিড়ে ঢুকে কোথায় যেন হারিয়ে গেলেন। তার আজ খুব ইচ্ছে হচ্ছে দীর্ঘ পরিচিত রেলওয়ে স্টেশন, তার সহকর্মী আর অফিসটা একটিবারের জন্য দেখার। কি যেন ভেবে অতীনবাবু স্নানটা সেরে নেন। স্ত্রীকে বলেন, আমার জন্য একটা ইস্ত্রি করা শার্ট আর একটা প্যান্ট বের করে দাও তো, আমি একটু বেরোবো। স্ত্রী সুনিতা, বয়স 65-র কাছাকাছি, শুনেই বাধা দিয়ে বলেন, তুমি আবার কোথায় যাবে এই অসময়? ঘড়িতে এখন 11:45। এটা অসময়? মনে মনে খুব রাগ হয় অতীনবাবুর। এই ইচ্ছেটা তাকে পূরণ করতেই হবে, যদিও এই ইচ্ছেটা তার ব্যক্তিগত। কখন ফিরবে? সুনিতার প্রশ্ন। কোনো কথার উত্তর দেন না অতীনবাবু। সুনিতা জামা প্যান্ট বের করে দিয়ে কিছু খেয়ে যাবেন কিনা জানতে চায়। অতীনবাবু জানান, এখন তার কোনো খিদে নেই। মনে যেন একটা অজানা আনন্দের বন্যা বইছে। কি যে ভালো লাগছে তার। মনে হচ্ছে 20 বছর আগের কোনো একটা দিন আজ। স্নান সেরে জামা প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়ান অতীনবাবু। তার ভেঙে যাওয়া শরীরের কোঁচকানো চামড়ার আড়ালে কোথায় যেন একটা তারুণ্য অনুভব করছেন তিনি। একটা অনাবিল আনন্দে তার মন ভরে উঠছে। জুতোর ফিতেটা বেঁধে নিয়ে কাঁধে ব্যাগটা চাপাতেই তিনি যেন এক অন্য অতীনবাবু হয়ে উঠলেন। আবার যেন ফিরে এসেছে তার অতীতের দিনগুলো। সেও আজ খুব ব্যস্ত। এখন তার হাতে সময় কম। ট্রেনটা তাকে ধরতেই হবে। সুনিতা তাকে বারবার বলতে থাকে, তাড়াতাড়ি ফিরো কিন্তু, এখন না বেরোলেই হতো।
বাড়ি থেকে বেরিয়ে হন হন করে ছুটতে থাকেন স্টেশনের উদ্দেশ্যে। পায়ে হেঁটে মিনিট 5 রাস্তা পেরোলেই স্টেশন। স্টেশনে পৌঁছে অতীনবাবু একটা টিকিট কাটেন, টাইম টেবিল দেখেন। 10:30টার ট্রেনটা অনেক আগেই বেরিয়ে গেছে। এখন ঘড়িতে 11:15 বাজে। অতীনবাবু স্টেশনে এসে তার পরিচিত জায়গায় বসেন আর দেখতে থাকেন চারপাশের মানুষজন, দোকানপাট, আর অপেক্ষা করেন ট্রেনের জন্য। ক্রমশ মানুষের ভিড়ে তিনি মিশে যেতে থাকেন। দূর থেকে ভেসে আসে ট্রেন স্টেশনে আসার আওয়াজ। ক্রমশ ভিড় বাড়ে। ট্রেন স্টেশনে ঢুকতেই অগণিত মানুষের শক্তির কাছে পরাস্ত হন। কে কাকে ঠেলে আগে যাবে প্রতিযোগিতায় তিনি যেন অনুপযোগী এক প্রাচীন মানুষ। অতীনবাবু কিছুতেই হারতে চান না, অনেক চেষ্টা করেন। কে যেন বলে উঠল, বুড়ো মানুষ ডেইলি প্যাসেঞ্জারদের ভিড়ে কেন যাচ্ছেন? সত্যি কি সে আর পারবে না? ট্রেন স্টেশন ছেড়ে দিল। তিনি যে একাই উঠতে পারেননি তা নয়, অনেক মানুষ পারেননি। তবুও অতীনবাবু নিজেকে সান্ত্বনা দিলেন না। এই না পারার বেদনা তাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে সারা জীবন। আজও সে বিফল। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। যে উৎসাহ উৎফুল্লতা তার মধ্যে আসার সময় ছিল, মিনিটের মধ্যে তা যেন বিষণ্ণতায় পরিণত হলো। বেদনায় ভরে উঠল মন। কলিং বেল বাজাতেই স্ত্রী সুনিতা দরজা খুলতে দৌড়ে এলো। কি গো, কোথায় গিয়েছিলে? আর তোমাকে এমনই বা দেখাচ্ছে কেন? সুনিতার কথাগুলো তার কান পর্যন্ত ছুঁয়ে যেন শূন্যে মিলিয়ে গেল। জুতোটা খুলে ঘরে ঢুকেই তার চেয়ারটায় বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুনিতাকে বলল, এক গ্লাস জল দিতে পারো? দুপুরে খাবার পরেও সে কোনো কথা বলল না সুনিতার সাথে। চোখের সামনেই খবরের কাগজটা মেলে ধরতেই ভিড় করল স্টেশনের মানুষের মিছিল। আর সেই ভিড়ে অতীন যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে চলেছে। সবাই এগিয়ে যাবার চেষ্টা করছে, একে অপরকে পেছনে ফেলে। হঠাৎ সে যেন মনে দমকা হাওয়ার মতো একটা জোর পেল। অতীনবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মনে মনে বললেন, আমি পারবো, আমাকে পারতেই হবে। বিকেলে কোথাও আর বেরুলেন না অতীনবাবু। চা খেতে খেতে কত কি যে ভাবলেন। পরের দিন সকালে আবার স্নান সেরে জামা প্যান্ট পরে রেডি হলেন। সুনিতা এসে জানতে চাইল রোজ রোজ সে কোথায় যায়। অতীনবাবু উত্তরই দিলেন না। বেশি কথা বলা তার স্বভাব নয়। শুধু জানালেন একটু কাজ আছে তার। রওনা দিলেন স্টেশনের উদ্দেশ্যে। আজ সে আগের দিনের তুলনায় অনেক বেশি দৃঢ়, অনেক বেশি আত্মবিশ্বাসী। আজ আর কোনোভাবেই ট্রেন মিস করবেন না ভাবতে ভাবতে এগোলেন। স্টেশনে পৌঁছে আগের দিনের মতো একটা টিকিট কেটে প্রস্তুত হলেন ট্রেন ধরবার জন্য। আজ 10:30টার ট্রেনটাই তিনি ধরবেন ঠিক করলেন। ট্রেন স্টেশনে ঢুকতেই অজস্র মানুষের সমাগম হলো। সামনে কিছু মানুষ, পিছনে কিছু মানুষ। কোনো ক্রমে একটিবার যদি ট্রেনের হাতলটা ধরতে পারেন, ব্যাস, আর কোনো চিন্তা নেই। পেছনের মানুষের ক্রমাগত চাপে অতীনবাবু ট্রেনে উঠে পড়লেন। অনেকটা তিনি নিশ্চিন্ত বোধ করছেন। বয়স্ক মানুষ সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। আরে এগোন দাদা, এগোন। পেছন থেকে কে যেন বলে চলেছে। অতীনবাবু দেখলেন প্রতিটি ঘর্মাক্ত মানুষের মধ্যে নিজের প্রতিচ্ছবি। বিরক্ত, ক্লান্ত, অবসন্ন মানুষের চেহারার মধ্যে তিনি তার যৌবনকে দেখলেন। এদের আলাদা কোনো পরিচয় নেই, এরা সকলেই একজন অতীনবাবু। এরা সকলেই ছুটছে একটু ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। ট্রেন ছুটছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে। অতীনবাবু আজ মনে মনে অনেক শান্তি বোধ করছেন। জীবনযুদ্ধের যোদ্ধা এইসব মানুষগুলোর দিকে তাকিয়ে অতীনবাবু অনেক মানসিক জোর পেলেন। সামনের একটা সিট ফাঁকা হতেই অতীনবাবুকে বসতে দিলেন ওরা। ভিড় ক্রমশ বাড়ছে, কখনো বা একটু কমছে। অতীনবাবু ফাঁকা দিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলেন। বছর 12 আগে এই পথ দিয়েই তিনি যাতায়াত করতেন। চারদিকের এই গন্ধটা তার খুবই পরিচিত। গন্তব্য আসার আগেই তিনি উঠে গেলেন দরজার দিকে। আবার পেছনের চাপেই ট্রেন থেকে স্টেশনে নেমে গেলেন তিনি। স্টেশনে নেমেই চারিদিকে দেখলেন, না, খুব বেশি পরিবর্তন তার চোখে পড়ল না। দোকানপাটগুলো একটু নতুন লাগলো তার, বাকি সব কিছু একই রকম আছে। স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে এগিয়ে চললেন পুরনো গন্তব্যের উদ্দেশ্যে। চারপাশের পরিচিত গন্ধ, পরিচিত পথঘাট সব কিছু মিলিয়ে
কেমন যেন সুন্দর অনুভূতি অনুভব করলেন তিনি। দূর থেকে অতীনবাবু দেখতে পেলেন সেই কালো বড় গেটটা, যার পাশে সেই কদম গাছটা তার ডালপালা বিস্তার করে এখনো দাঁড়িয়ে আছে। রিকশা থেকে নেমেই অতীনবাবু অনেকক্ষণ গেটটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। আস্তে আস্তে গেটটার দিকে এগিয়ে চললেন, আর তার মনে ভেসে এলো কিছু পরিচিত মুখ। গেটটা ঠেলে ঢুকতে যেতেই পাশ থেকে কে যেন ডেকে উঠল, অতীন দানা, আপনি এখানে? অতীনবাবু তাকিয়ে দেখলেন দারোয়ান রামদেবকে। এই কয়েক বছরের মধ্যে রামদেবের এত পরিবর্তন! মাথার সব চুল সাদা, গাল দুটো ভেঙে গেছে। ভালো আছেন অতীনদা? রামদেব জিজ্ঞেস করে। তুমি কেমন আছো রামদেব? অতীনবাবু জানতে চায়। রামদেব নিজের কথা, পরিবারের কথা জানায়। তারপর বলে, আগের মতো আর নেই কিছু অতীনদা। অতীনবাবু জানায়, তোমাদের সকলকে খুব দেখতে ইচ্ছে করছিল রামদেব, সেই জন্যই আসলাম। রামদেবের সাথে কথা সেরে অতীনবাবু ভেতরের দিকে এগিয়ে যান। মনে একটা কৌতূহল, একটা অজানা আনন্দ নিয়ে চারদিক দেখতে দেখতে এগিয়ে যান ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই দরজার পাশে টেবিল দুটোতে কিছু কাগজপত্র আর কয়েকটা ফাইল নিয়ে বসে আছেন দুজন ভদ্রলোক, তাদের সামনের কম্পিউটারের দিকে তাকিয়ে। এই টেবিলে সুরঞ্জন আর বিদ্যুৎ বসতো অতীনবাবুর বেশ মনে পড়ল। ওরা দুজনেই অবসর নিয়েছে, না হয় ট্রান্সফার হয়েছে। ভেতরে যেতেই দেখতে পেলেন টেবিলে টেবিলে অচেনা মানুষ আর টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটার। এ যেন অচেনা একটা পরিবেশ। চারিদিকটা বেশ ছকছক করছে। পেছন থেকে কে যেন বলল, কাকে চাই? অতীনবাবু বললেন, আমি একটু এসেছিলাম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন এসেছেন, কি দরকার, সেটাই জানতে চাইছি। আমি অতীন বসু, এই অফিসে কাজ করতাম। প্রায় বছর 12 আগে রিটায়ার করেছি। একটি অল্পবয়সী ছেলে এগিয়ে এসে জানতে চাইল, বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? অতীনবাবু বেশ লজ্জিত হয়ে বললেন, না কিছু করতে হবে না, আমি একটু দেখতে এসেছি। দেখতে এসেছেন? এই সময় আপনি দেখতে এসেছেন? ছেলেটি একটু বিরক্ত হয়ে জবাব দিল। অতীনবাবু বললেন, আমি একটু ওই দিকটায় যেতে পারি? ওই দিকে গিয়ে কি করবেন? সকলে এখন কাজে ব্যস্ত। এই আমি যাব আর দেখে চলে আসব। ছেলেটি উত্তর দিল, যান তাহলে। ছেলেটি ইশারা করে কাকে যেন কিছু একটা বলল। অতীনবাবু এগিয়ে গেলেন সামনের দিকে, আর প্রতিটা চেয়ারের দিকে চোখ যেতেই দেখলেন অল্প বয়সী সব যুবকেরা কেউ কম্পিউটারের দিকে তাকিয়ে, কেউ বা ফাইল দেখছে। আরও সামনে এগিয়ে গেলেন যে টেবিলটিতে তিনি বহু বছর কাজ করেছেন। টাইপরাইটারের শব্দ আর কানে আসে না, শুধু মাথার উপর বনবন করে পাখা ঘুরছে। পাখাগুলো নতুন, দেয়ালেরও রং বদলেছে। তার চেয়ারে বসে কাজ করছেন বছর 50-এর একজন ব্যক্তি। তিনি খুব ব্যস্ত। সামনে গিয়ে দাঁড়ালেন, খুব ভালো করে টেবিল, চেয়ার, আসবাব, দেয়াল অপলক দৃষ্টিতে দেখতে লাগলেন। অতীনবাবু কোথায় যেন চলে গেলেন। নতুন মুখগুলোর জায়গায় তিনি পরিষ্কার দেখতে পেলেন তার সহকর্মীদের। কাজের ফাঁকে গল্প, হরির বানানো চা, মাঝে মাঝে আড্ডা, কাজের চাপ, বাড়ির বউদের বানানো টিফিনের তারিফ, সমস্ত কিছু কিছুক্ষণের জন্য অতীনবাবু যেন পরিষ্কার দেখলেন। কিছুক্ষণের জন্য অতীনবাবু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। একজন পাশ থেকে চেঁচিয়ে বললেন, কি মশাই, টেবিলে হাত বোলাচ্ছেন কেন? কে আপনি? কি চাই এখানে? অতীনবাবু বললেন, এই টেবিলটা আমার ছিল। আপনার ছিল? মানে আপনি এই অফিসে কাজ করতেন? তা এখন কিসের জন্য এসেছেন? কোনো দরকারে এসেছেন? অতীনবাবু বললেন, আমি আমার ছেড়ে যাওয়া জায়গাটা দেখব বলে এসেছি। ভদ্রলোক বললেন, আপনার এখন বয়স হয়েছে, একা একা অকারণে কেউ আসে? অতীনবাবু বললেন, কেউ আসে না জানি, তবু আমি এসেছি। আমি আমার অতীতটাকে আর একবার দেখব বলে। ভদ্রলোক আবার নিজের কাজে মনোনিবেশ করলেন। চারিদিকে বেশ নিস্তব্ধ, প্রত্যেকেই তার নিজের নিজের কাজে ব্যস্ত। অতীনবাবু প্রতিটা টেবিলের কাছে গেলেন আর নতুন মানুষের জায়গায় দেখলেন তার পুরনো সহকর্মীদের। কিছুক্ষণের জন্য তিনি অতীতে ফিরে গেলেন। অতীনবাবু অনেক ভাবতে ভাবতে গেটের কাছে আসতেই রামদেব দৌড়ে এলো, বলল, চলুন বসবেন একটু। গেটের পাশে একটা ছাউনি, তাতেই রামদেব বসে রেস্ট নেয়। অতীনবাবু তার সাথে তার ছাউনিতে বসল। রামদেব কাঁচের গ্লাসে চা আর 2টো বিস্কুট নিয়ে এলো।
রামদেব বলল, আপনি যখন ভেতরে যাচ্ছেন তখনই আমি জানতাম আপনাকে কেউ চিনবে না, ওরা সবাই নতুন। অতীনবাবু রামদেবকে বললেন, কেন, তুমি তো আমাকে মনে রেখেছ, এটাই আমার বড় পাওনা। অতীনবাবু রামদেবের সাথে অনেকক্ষণ গল্প করলেন, চেনা মানুষদের খবরাখবর নিলেন। অনেকে আর বেঁচে নেই সেই খবরও পেলেন। অনেক কথার পর অতীনবাবু বললেন, এবার আমি চলি। রামদেব বলল, মাঝে মাঝে আসবেন। অতীনবাবু মাথা নেড়ে হাসলেন। অফিস থেকে বেরোতেই চোখ গেল বনমালীর হোটেলের দিকে। দোকানের সামনে অনেক উৎসাহ নিয়ে এগিয়ে গেলেন। বনমালী, কেমন আছো? অতীনবাবু জানতে চাইলেন। বনমালীর কাঁধে একটা গামছা, খালি গায়ে এগিয়ে এলেন। বিন্দু বিন্দু ঘাম ভর্তি ভাঁজ পড়ে যাওয়া কপাল কুঁচকে বলল, ঠিক চিনতে পারলাম না তো। অতীনবাবু বললেন, বনমালী, তুমি আমাকে চিনতে পারলে না? ও, আপনি তো অতীন স্যার। ভালো আছেন স্যার? অতীনবাবু বনমালীর খবর, তার পরিবারের কথা জানতে চাইলেন। অনেক কথার পর অতীনবাবুকে একটা রিকশায় তুলে দিয়ে বনমালী বলল, সাবধানে যাবেন। অতীনবাবু রিকশায় উঠে প্রথমেই রিকশাওয়ালার দিকে তাকালেন। দেখলেন রিকশাওয়ালা বেশ হাঁপিয়ে উঠছেন আর গামছা দিয়ে ঘাম মুছছেন। অতীনবাবু দেখতে পেলেন হাজার হাজার মানুষ একসাথে দৌড়চ্ছে, কেউ সামনের সারিতে, কেউ মাঝখানে, কেউ বা পেছনে। সকলেই ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, তবুও তারা দৌড়চ্ছেন। এই রেসে তাদের এগোতেই হবে। সময় ছুটছে, বয়স বাড়ছে, তবুও তারা ছুটছে আর ছুটছে। হঠাৎ তার সুনিতার কথা মনে পড়ল। বাড়িতে সুনিতা খুব চিন্তা করছে। মনে পড়ল একমাত্র ছেলের কথা। ছোট থেকে কোনো চাহিদা তার ছিল না। পড়াশুনো তো বেশ ভালো ছিল। যাদবপুর থেকে পাশ করে ব্যাঙ্গালোরে চাকরি নিয়েছিল। তারপর অনেক দিন হলো আমেরিকা দেশটি তাকে কিনে নিয়েছে। ভালোই আছে বউ ছেলেকে নিয়ে। বাড়ির কলিং বেল বাজাতেই সুনিতা দরজা খুলে কাঁদো কাঁদো হয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি চিন্তা করে করে সার হচ্ছি। এবার তোমাকে একটা মোবাইল ফোন কিনে দিতে বলবো বাবুকে। বাবু কত চিন্তা করছে তুমি জানো? কতবার ফোন করেছে আমাকে। অতীনবাবু বললেন, একটু আমাকে বলতে দাও। এত প্রশ্ন করলে উত্তর কি করে দেব? খেতে বসে দুজনে স্মৃতিচারণ করলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুনিতাকে ডেকে বললেন, চলো আজ একটু বেরিয়ে আসি। সুনিতা জানতে চাইল হঠাৎ তার এই পরিবর্তনের কথা। অতীনবাবু মৃদু হেসে সুনিতার হাতটা চেপে ধরল। বললেন, যে কদিন পৃথিবীতে আছি একটু বাঁচার মতো বাঁচতে চাই।